একটি ক্ষুদে ইঁদুরছানা যে ছিল রাজকুমারী। বহুকাল আগে ছিল এক বৃদ্ধ কৃষক যে গ্রামে থাকতো নিজের 3 ছেলের সঙ্গে। ওনার 3 ছেলে ছিল যুবক এবং সুপুরুষ। কৃষকের 3 ছেলেকে নিয়ে যথেষ্ট গর্ব ছিল। একদিন উনি ভাবেন যে এবার ছেলেদের বিয়ে দেওয়ার সময় হয়েছে। দেখো বাবা, এবার তোমাদের বিয়ে করার বয়স হয়েছে। আমি চাই তোমরা নিজেদের জন্য সুন্দর পাত্রী খুঁজে নাও, আর আমি চাই তোমরা নিজেদের জীবন সঙ্গিনীর সঙ্গে সুখে দিন কাটাও। কিন্তু বাবা, আমরা কি করে আমাদের জন্য মেয়ে খুঁজবো? হ্যাঁ বাবা, আমাদের জন্য এই মেয়ে খোঁজার কাজটা খুবই কঠিন হবে। আমি তোমার কথা শুনবো বাবা, কিন্তু বলে দাও কিভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলবো। আমাদের পরিবারে বউ খোঁজার একটা প্রথা আছে, আর তোমাদেরকে সেটা মেনেই চলতে হবে। কুড়োল নাও, আর আমাদের জমির একটা গাছ কেটে দাও। দেখো কোন দিকে গাছটা পড়ে, যেদিকে পড়বে সেদিকেই যাবে জীবন সঙ্গিনীকে খুঁজতে। কিন্তু গাছ কাটার আগে জমিতে একটা গাছ লাগিয়ে নেবে, আর আমায় কথা দাও তোমরা ওটার খুব যত্ন নেবে। ঠিক আছে বাবা। বাবা, আমরা কেন এটা করছি? একটা গাছ কাটার আগে আরেকটা গাছ কেন লাগাচ্ছি? কারণ গাছ আমাদের জন্য খুবই জরুরি। এমনি এমনি কেটে দিলেই হবে না, আমাদের চেষ্টা করতে হবে আরো অনেক গাছ লাগানোর। ছেলেরা বাবার আদেশ মতন আগে 3 জনে একটা করে গাছ বোনে, তারপরে একটা গাছ কেটে দেয়। বড় ছেলে যেই গাছটা কাটে সেটা উত্তরের দিকে মুখ করে পড়ে। ও, উত্তর দিক আমার জন্য ভালো। আমি যে মেয়েকে পছন্দ করি ও ওদিকেই থাকে। আমি উত্তরের দিকে যাব আর ওকে বিবাহের প্রস্তাব দেব। দ্বিতীয় ছেলেটি যে গাছ কাটে সেটা পরে দক্ষিণ দিকে মুখ করে। আহা, এই গাছটা কি করে জানলো আমি যে মেয়েটিকে ভালোবাসি আর যার সঙ্গে প্রায়শই নাচ করি সে দক্ষিণ দিকে থাকে? আমি দক্ষিণের দিকে শীঘ্রই যাত্রা শুরু করব। ছোট ছেলেটি যে গাছটা কাটে সেটা পরে জঙ্গলের দিকে মুখ করে। বড় 2 ভাই ওকে নিয়ে খুব মজা করতে শুরু করে। কি কাণ্ড দেখো, তুমি কি সত্যি সত্যি ওদিকে যাবে? হেই ভিকো, তুমি জঙ্গলে কাকে বিয়ে করবে, নেকড়ে না হরিণ? আমি ওদিকেই যাব যেদিকে গাছটা পড়েছে। আমি নিশ্চিত যে আমি আমার জীবন সঙ্গিনীকে ওখানেই পাবো। 3 ভাই নিজেদের যাত্রায় বেরিয়ে পড়ে। বড় ছেলে যায় উত্তরের দিকে এবং যেই মেয়েকে আজীবন ভালোবেসে এসেছে তাকে বিবাহের প্রস্তাব দেয়। মেয়েটির সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যায়। দ্বিতীয় ছেলে দক্ষিণ দিকে যায় এবং তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেয়। সেও প্রস্তাবে তখনই রাজি হয়ে যায়। ভিকো জঙ্গলের ভিতরে অনেক দূর অবধি হাঁটতে থাকে, কিন্তু কোনো মানুষকে দেখতে পায় না। ও হতাশ হয়ে পড়ে, তার সঙ্গে ক্লান্ত। তাই ও একটা আস্তানা খোঁজে এবং জঙ্গলের ভেতরে একটা ছোট্ট কুটির দেখতে পায়। ভিকো কুটির দেখে অবাক হয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকে দেখে কুটির সম্পূর্ণ খালি। ওই কুটিরে কেউ ছিল না, শুধু একটা ইঁদুর বাদে। ও, এ বাড়িতে কেউ নেই। এ কথা কেন বলছো? আমি তো রয়েছি। তুমি তো একটা ইঁদুর, মানুষ তো আর না। তুমি এই জঙ্গলে কি করছো? আমি আমার জীবন সঙ্গিনীকে খুঁজতে এসেছি। এই জঙ্গলে? তোমার কি মনে হয় এখানে তুমি তোমার জীবন সঙ্গীকে পাবে? না, কিন্তু যদি আমি ঠিকঠাক চেষ্টা করি তাহলে হয়তো পেয়েও যেতে পারি। কিন্তু আমার চিন্তা হচ্ছে যেহেতু এখানে কোনো মানুষই নেই, খুবই লজ্জাজনক ব্যাপার হবে যদি আমি এখান থেকে একা ফিরে যাই। এই জঙ্গলে তো কোনো মেয়ে নেই, তুমি আমাকে তোমার বউ বানিয়ে নাও না। তুমি তো একটা ইঁদুর, আমি তোমায় কি করে স্থায়ী জায়গা দেবো বলো? বিশ্বাস করো ভিকো, আমি ইঁদুর হলেও তোমার ভালোবাসবো এবং তোমার ভালো চাইবো। হ্যাঁ, কিন্তু ইঁদুরটা ভিকোকে রাজি করানোর চেষ্টা করে। ও ওকে নিচে দেখায়, সুন্দর গান করে শোনায়। ক্লান্ত ভিকোর ইঁদুরের এসব কর্মকাণ্ড ভালোই লাগে। নাচ গান শেষ হয়ে যাওয়ার পর ইঁদুরটা ভিকোর সিদ্ধান্তের অপেক্ষায় থাকে। ও ভালোবাসার দৃষ্টি নিয়ে ওর দিকে তাকায়। আমার তোমাকে ভালো লেগেছে, তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। ইঁদুরটা ভিকোরের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ও ভিকোকে কথা দেয় যে সে না ফেরা অবধি সে এই বাড়িতে অপেক্ষা করবে। 3 ভাই বাড়িতে ফিরে যায়। বলো তো আমাকে, তোমরা নিজেদের জন্য কি বউ পেলে? আমি নিজের বউ হিসেবে একটা সুন্দর মেয়েকে পেয়েছি। ওর ঠোঁটটা গোলাপের মতো। আমি যে মেয়েকে পেয়েছি সেও খুব সুন্দরী। ওর মাথায় সোনালী রঙের লম্বা চুল আছে। কি হলো ভিকো, তোমার বউয়ের তো নিশ্চয় ধারালো দাঁত আর লম্বা খাড়া কান আছে।
দাদা, তোমরা দয়া করে হেসো না। আমার বউ খুবই শান্ত এবং ছোট্ট সুন্দর। ও বেগুনি রঙের গাউন পরে। তাহলে তো নিশ্চয় রাজকুমারী। হ্যাঁ, আর ও যখন গান গায় তখন আমার মন আনন্দে ভরে যায়। দুই ভাই ভিকোর কথা শুনে একটু খুশি হয় না। কয়েকদিন পর ওদের বাবা ঠিক করেন ছেলেদের পছন্দ করা মেয়েদের পরীক্ষা নেবেন। উনি ছেলেদের ডাকেন এবং বলেন, আমি চাই তোমরা এটা জানো যে তোমাদের পছন্দ করা পাত্রী রান্নাঘরে কাজে পারদর্শী কিনা। ওদের বলো আমায় একটা পাউরুটি বানিয়ে খাওয়াতে। বড় দুই ভাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু ভিকো কোনো উত্তর দেয় না। ওর চিন্তা হয়, কারণ ও জানে একটা ইঁদুর কখনো পাউরুটি বানাতে পারে না। ও জঙ্গলে যায়, ইঁদুরটা ওকে দেখে খুব খুশি হয়। আমি জানতাম তুমি শীঘ্রই ফিরে আসবে। কি হয়েছে? তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। আমার বাবা চায় আমাদের পছন্দ করা পাত্রী যেন বাবাকে পাউরুটি বানিয়ে খাওয়ায়, কিন্তু তুমি তো পারবে না। আমার ভাইরা আমার উপর হাসবে। আমি যদি বলি আমি বানাতে পারি, তাহলেও কি তোমার ভাইরা হাসবে? আমি তো কখনো শুনিনি ইঁদুর পাউরুটি বানাতে পারে, কিন্তু আমি পারি। ইঁদুরটা ছোট্ট একটা রূপোর ঘন্টা 3 বার বাজায়। ঘন্টার আওয়াজ শুনে শয়ে শয়ে ইঁদুর এসে উপস্থিত হয় ঘরের মধ্যে। ওরা সবাই ইঁদুরকে ঘিরে দাঁড়ায়। ইঁদুরটা সবার সামনে মাথা উঁচু করে মহারানীর মতো দাঁড়িয়ে থাকে। তোমরা প্রত্যেকে আমার জন্য সেরা গম বাছাই করে আনো। ভিকো দেখে অবাক হয়ে যায় যে আদেশ করা মাত্রই প্রতিটা ইঁদুর ঘর থেকে উধাও হয়ে যায়। আর ওরা যখন ফেরত আসে তখন ওদের মুখে একটা করে গমের দানা থাকে। সেই সব গমগুলো নিয়ে ইঁদুরটা একটা সুন্দর পাউরুটি বানায়। 3 ভাই তৈরি পাউরুটি নিয়ে যায় বাবার কাছে। বড় ছেলে দেয় ময়দার তৈরি পাউরুটি। খুব ভালো। এই পাউরুটি আমাদের মতো পরিশ্রমী মানুষদের জন্য খুব ভালো। দ্বিতীয় ছেলে নিয়ে আসে জবের তৈরি পাউরুটি। জবটাও খুব ভালো হয়েছে। সব শেষে ভিকো দেয় সাদা পাউরুটি। এ কি সাদা পাউরুটি? মনে হচ্ছে তোমার পছন্দ করা পাত্রী নিশ্চয়ই খুবই ধনী। হ্যাঁ, তাই তো। ও তো বলেই ছিল মেয়েটি নাকি রাজকুমারী। তো ভিকো, তোমার রাজকুমারী এত ভালো গম কোথায় পেল? ও 3 বার একটা রূপোর ঘন্টা বাজায় এবং ওর চাকরা ও যা বলে তাই এনে দেয়। আমি 3 জন পাত্রের কাজে খুবই খুশি হয়েছে। ওরা সত্যি খুব ভালো পাউরুটি বানিয়েছে। কিন্তু এই বাড়িতে নিয়ে আসার আগে আমি চাই ওরা প্রত্যেকে আমায় হাতে সেলাই করে কিছু বানিয়ে দিই। আমার বান্ধবী খুব সুন্দর সেলাই করে। আমার বান্ধবীও। ভিকো একটাও কথা বলে না, কারণ ও নিশ্চিত ছিল যে ইঁদুর সেলাই করতে পারে না। ও জঙ্গলে কুটিরে যায়। ইঁদুর ওকে দেখে বুঝে যায় যে ও চিন্তায় রয়েছে। তখন ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমার ভয় হচ্ছে তুমি পারবে না। আমি শুনিনি কোনো ইঁদুর সেলাই করতে পারে। তুমি পারবে? নিশ্চয়ই। ভিকোর প্রেমিকা ভিকোর জন্য সব করে দেবে। আরেকবার ইঁদুরটা রূপোর ঘন্টা 3 বার বাজায়। আর সহস্র ইঁদুর ভেতরে ঢুকে আসে এবং ওর সামনে চুপ করে এসে বসে আদেশের অপেক্ষায়। তোমরা প্রত্যেককে আমাকে সবচেয়ে ভালো আর মসৃণ ছন এনে দাও। ওর আদেশ পালন করতে সব ইঁদুর ঘর থেকে বেরিয়ে যায়, আর ওরা সবচেয়ে ভালো আর সেরা শন নিয়ে ফেরত আসে। ইঁদুরটি সেরা পাট বলে যা এতটাই কিনকিনে ছিল খালি বাদামের খোসা ধরে দেয়। এই নাও ভিকো, আশা করি তোমার বাবা খুশি হবেন। ভিকো বাদামের খোসাটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। ওর 2 ভাই তাদের বান্ধবীদের বানানো বস্ত্র বাবাকে দেখায়। খসখসে সুতের, খুব একটা ভালো নয়, তবে চলে যায়। এরপর দ্বিতীয় ছেলে তার বান্ধবীর বোনা কাপড় বাবার হাতে দেয়। সুতি আর লিনেন মিশিয়ে বানিয়েছে। আর একটু ভালো। তুমি কি এনেছো ভিকো? ভিকো বাবার হাতে বাদামের খোসাটা তুলে দেয়। ওর ভাইরা ওটা দেখে হাসতে থাকে। হা 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 হা। বাবা বলেছিল একটা কাপড় বুনতে, বাদামের খোসা নয়। ওদের মুখের হাসি উড়ে যায় যখন বাবা বাদামের খোসাটা খোলে। ও পাটের তৈরি সেরা কাপড়টা নিয়ে আসে। বাহ, ও এটা করলো কিভাবে? ও রূপোর ঘন্টাটা 3 বার বাজায় এবং চাকরদের বলে ওকে সেরা ফাইবার এনে দিতে। তারপর সেটা দিয়ে তোমার জন্য এটা বানিয়ে দেয়। ভিকো, মনে হচ্ছে তোমার পছন্দ করা পাত্রী কোনো রাজকুমারী। এবার নিজেদের পছন্দ করা পাত্রীকে বাড়িতে নিয়ে আসতে পারো। আমি ওদের সঙ্গে দেখা করতে চাই। ওদের কালকেই নিয়ে এসো। ইঁদুরটা এই কথা শুনে খুব আনন্দ পায়। ও একটা খুব সুন্দর জামা পরে।
রূপোর ঘন্টা বাজিয়ে বলে ওর জন্য একটা গাড়ি ডাকতে। 5 জন গাড়োয়ান শহীদ অবিলম্বে একটা বাদামের গাড়ি চলে আসে এবং 5টা ইঁদুর ওটা টেনে নিয়ে যায়। ভিকো এটা দেখে অবাক হয়ে যায়। ইঁদুরটা গাড়ির ভেতরে গিয়ে বসে। সামনে থাকে গাড়োয়ান আর পেছনে থাকে গৃহরক্ষী। ওরা ভিকোর বাড়ির দিকে যাত্রা শুরু করে। ভিকো ওদের পাশাপাশি হাঁটছে। তুমি চিন্তা করো না, আমি তোমার ভালো মতো যত্ন রাখবো। আর আমার বাবাকে নিয়েও চিন্তা করো না, উনি খুবই ভদ্র মানুষ। জঙ্গল দিয়ে যেতে যেতে ওরা এক শহরের কাছাকাছি চলে আসে। একটা নদী বয়ে যাচ্ছিল মাঝখানে। ওরা নদীর ওপরে থাকা ব্রিজ পেরিয়ে যায়। ওরা যখন ব্রিজ পেরোচ্ছিল উল্টো দিক দিয়ে আচমকে একটি লোক চলে আসলো। ও দেখে ইঁদুরগুলো ওর দিকে এগিয়ে আসছে আর হাসতে হাসতে পা দিয়ে মেরে সব ইঁদুর নদীতে ফেলে দেয়। এটা তুমি কি করলে? তুমি এটা কেন করলে? তুমি আমার জীবন সঙ্গিনীকে নদীতে ডুবিয়ে দিলে। তোমার জীবন সঙ্গী ওই ইঁদুরগুলো? হা 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 হা। উনি জোরে জোরে হাসতে হাসতে চলে যান। ভিকোর খুব মন খারাপ হয়ে যায়। ও নিজে নদীতে দেখে কিন্তু কোথাও ওদের আর দেখতে পায় না। ও আমার ছোট্ট সোনা, আমার ভীষণ খারাপ লাগছে তুমি ডুবে যাওয়ায়। এটাও বলে ভিকো অন্যদিকে তাকায় এবং দেখে একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে নদীর অন্য দিকের পারে, যেটাকে টেনে নিয়ে যাচ্ছিল 5টা বড় বড় ঘোড়া। সবচেয়ে সুন্দর একটা মেয়ে গাড়িতে বসেছিল। এই সুন্দর গাড়িটা দেখে ভিকোর খুব ভালো লাগে। ও নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ও যখন গাড়ির কাছে আসে, ভিকো, তুমি আমার পাশে বসবে না? তুমি আমায় তোমার জীবনসঙ্গী জায়গা দিয়েছিলে যখন আমি ইঁদুর ছিলাম। আমি নিশ্চিত আমার রাজকুমারী হয়ে যাওয়ায় তুমি আমায় ছেড়ে দেবে না। তুমিও ইঁদুরটা? হ্যাঁ, আমি এক রাজকুমারী। অভিশাপে ওরকম হয়ে গেছিলাম। এটা কোনোদিনই ভাঙতো না যদি না তুমি আমায় নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে, আর যদি না ওই লোকটা আমায় নদীতে ফেলতো। আমার অভিশাপ কেটে গেছে। এখন আমি তোমার বাবার সঙ্গে দেখা করে বিয়ে করে তোমায় আমার রাজ্যে নিয়ে যাব। এরপর ওরা ভিকোর বাড়ির দিকে যাত্রা শুরু করে। ভিকোর বাবা এবং তার ভাইরাও ভিকোর জীবন সঙ্গী একজন রাজকুমারীকে দেখে একেবারে হতবাক হয়ে যায়। বাবা, এ হলো আমার জীবন সঙ্গিনী। তোমার জীবন সঙ্গিনী তো সত্যি সত্যি রাজকুমারী। তুমি ওকে পেলে কোথায়? জঙ্গলের মধ্যে বাবা, ঠিক যেদিকে গাছটা পড়েছিল। যেদিকে গাছটা পড়ে, আমি শুনেছি ওদিকে গেলেই নাকি সেরা জীবনসঙ্গী পাওয়া যায়। যদি আমাদের গাছগুলো জঙ্গলের দিকে মুখ করে পড়তো তাহলে আমরাও রাজকুমারীকে পেতাম। কিন্তু এটা ওদের ভুল ধারণা ছিল। ভিকো রাজকুমারীকে পেয়েছিল নিজের সদা স্বভাবের জন্য, এমনকি একটা ছোট্ট ইঁদুরের প্রতিও। ভিকোর বাবা তাদের আশীর্বাদ করেন এবং তারা বিয়ে করে নেয়। ওরা একে অপরকে খুব ভালোবাসে, তাই ওরা বিয়ের পর সুখে সংসার করতে থাকে।